জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতা গ্রহণ করেছেন মাত্র 1 মাস হলো। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আমাদের যে ভারত চীন এই দুটো রাষ্ট্র, তাদের সঙ্গে যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটি তিনি কিভাবে সমন্বয় করবেন, অথবা তার যে বৈদেশিক সফর হবে, তিনি যে বিদেশে যাবেন, সর্বপ্রথম কোন দেশে যাবেন, এবং সেটির উপর নির্ভর করবে জনাব তারেক রহমান সাহেব সরকার আসলে বৈদেশিক নীতিতে কোন দিকে ঝুঁকছেন। আমরা জানি যে তার মায়ের আমলে বা তার বাবার আমলে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের চমৎকার একটি সম্পর্ক ছিল। সৌদি আরবের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, একই সঙ্গে বেগম জিয়ার, এবং একই সঙ্গে চীনের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানাতে তিনি প্রথম দিকে ভারতের দৃষ্টি লাভ করেছিলেন এবং ভারতের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে রাজনীতির পট পরিবর্তন এবং যে উত্তাল একটা টালমাটাল অবস্থা চলছিল, ভারত বা বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছে তারা কোনো অবস্থাতেই পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। প্রতিদিন মিলিটারি কু হচ্ছিল। ঢাকা শহরে মব কাকে বলে, ৭৫-এর ১৫ আগস্ট থেকে নভেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত কিয়ামত এর আলামত ছিল বাংলাদেশের সর্বত্র। তো সেই জায়গাতে যখন অলৌকিকভাবে এবং অনিবার্যভাবে ৭ই নভেম্বরের বিপ্লবের নায়ক হিসেবে জিয়াউর রহমান সম্মুখ সারিতে এলেন, তখন ভারতের কাছে দুটো অপশন ছিল। কর্নেল তাহেরকে সমর্থন দেওয়া, জাসদকে মেনে নেওয়া। জাসদ তাদের সৃষ্টি, জাসদ কিন্তু ভারতের সৃষ্টি। আর দ্বিতীয় হলো যে জিয়াউর রহমানকে প্রমোট করা। তারা কিন্তু জিয়াউর রহমানকে প্রমোট করেছিলেন। আজ যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে ভারত আছে, ওই সময়টাতেও ভারতের প্রমোশনে কিন্তু জিয়াউর রহমান সাহেবকে আমরা আজকের এই অবস্থায় দেখতে পাই। কিন্তু যেটি পরবর্তীতে হয়ে গেছে সেটি হলো, যদি কারো আত্মমর্যাদা বোধ থাকে, ঘাড় বাঁকা থাকে, তারা আসলে শেষ অবধি দিল্লির সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে না, যেভাবে বঙ্গবন্ধু পারেনি। ফলে বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য অনেকে ভারতকে দায়ী করেন, যেটা শেখ হাসিনা পারেননি। শেখ হাসিনার পতনের জন্য অনেকে ভারতকে দায়ী করেন, সেই কাজটি জিয়াউর রহমানও পারেননি। ফলে জিয়াউর রহমানের মৃত্যুর সঙ্গে ভারতের কনস্পিরেসি এবং একই সঙ্গে হুসাইন মোহাম্মদ এরশাদের যে অভ্যুত্থান এবং পুরোটা সময় জাতীয় পার্টিকে আজও অবধি ভারত যেভাবে ছায়া দিয়ে রেখেছে, এটা কেবলমাত্র জাতীয় পার্টি এরশাদ, রওশন এরশাদ, জিএম কাদেরের পক্ষে সম্ভব। এখন তারেক রহমান সাহেব কি এই যে ভারতের যে বন্ধুত্ব, এখন অবারিত বন্ধুত্ব, এই বন্ধুত্বকে তিনি এরশাদের মতো ব্যবহার করবেন বা পারবেন, নাকি শেখ হাসিনা তার পিতা জিয়াউর রহমান অথবা বঙ্গবন্ধুর মতো ব্যবহার করতে গিয়ে শেষ পর্যন্ত এলোমেলো করে ফেলবেন? এটা একটা $1 মিলিয়ন ডলারের প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমাদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য চীন অনিবার্য একটি দেশ। আর বর্তমান যে গ্লোবাল পার্সপেক্টিভ রয়েছে, সেখানে চীনের যে কর্তৃত্ব, অর্থনৈতিক বলয়, চীনের সাহায্য এবং সহযোগিতা ছাড়া এশিয়ার কোনো দেশ এগোতে পারবে না। আপনার যত বন্ধুত্ব থাকুক আমেরিকার সঙ্গে, চীনকে ছাড়া আপনি এগোতে পারবেন না, এমনকি সৌদি আরবও নয়। এক্ষেত্রে চীনের বন্ধুত্বটা আমাদের খুব বেশি দরকার। পৃথিবীর অনেকগুলো দেশ যুগপৎভাবে চীন এবং তাদের যারা শত্রু রাষ্ট্র রয়েছে একই সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে, যেমন পাকিস্তান। তো পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আছে। আবার ভারতের মতো রাষ্ট্র, তারা রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক। তো এ সকল দেশে এটা পারে, বাংলাদেশে হয়তো পারত। কিন্তু সাম্প্রতিক সময়ে চীন এবং ভারতের মধ্যে যে আধিপত্যবাদের লড়াই, সীমান্ত নিয়ে তাদের মধ্যে সমস্যা, ভারতের 7 সিস্টার নিয়ে চীনের মাস্টার প্ল্যান, এবং সেই মাস্টার প্ল্যানের ক্ষেত্রে আমাদের এই ভূমিটি কৌশলগত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে
চীনের জন্য, আমেরিকার জন্য এবং ভারতের জন্য। আমেরিকা যে বার্মা অ্যাক্ট করতে চায়, বার্মাতে তাদের যে রাজত্ব কায়েম করতে চায়, তার জন্য তাদের যে ল্যান্ড দরকার, সেই ল্যান্ডটি হবে সেন্ট মার্টিন, সেই ল্যান্ডটি হবে, বেসটি হবে কক্সবাজার। এই জন্য আমেরিকা ইউনূস সাহেবের মতো অন্যান্য যারা লোকজন আছে তাদেরকে প্রমোট করেছে এবং আগামীতেও তারা প্রমোট করবে বা তারা চেষ্টা করবে তাদের এই কাজ করার জন্য। অন্যদিকে মানে চীনের যে সকল সীমান্তে ভারত খুব বাড়াবাড়ি করছে, তো সেই জায়গাতে ভারতের দৃষ্টি মানে দুর্বল করার জন্য চীন চাচ্ছে যে তাদের অনেকগুলো প্রদেশকে অশান্ত করে দেওয়া হতে, এবং সেই অশান্ত করে দেওয়ার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো ভারতের যে উত্তর ভারত বা আর্যাবরত বলা হয়, এর যে 7 সিস্টার 7টি রাজ্য, যা বাংলাদেশকে কেন্দ্র করে। ফলে বাংলাদেশে যদি চীনের আধিপত্য থাকে তাহলে এই 7 সিস্টারকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে ভারত সেই 50-এর দশক থেকে জানে যে চীন এই কাজ করে যাচ্ছে, তো কাজেই তারা তখন থেকে প্রাণান্ত চেষ্টা করছে বাংলাদেশের উপর আধিপত্য বজায় রাখতে, এবং এই কারণে পাকিস্তান ভাঙা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা দেওয়া এবং পরবর্তীতে সকল রাজনৈতিক সরকারের উপর, আমলাতন্ত্রের উপর ভারতের যে আধিপত্য, এটা তাদের জন্য মানে দিল্লির জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এই কাজ তারা করবে এবং করে যাচ্ছে। তো সেই অর্থে মানে কোনো অবস্থাতে দিল্লি এমন কাউকে ঢাকাতে চাইবে না যে কিনা বেইজিংয়ের দিকে ফিরে তাকায়। আবার অন্যদিকে বেইজিং এখানে যে আধিপত্য বিস্তার করছে, অতীতে যখন 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই যে 10টা অস্ত্র মামলা, এই যে উলফাদেরকে ট্রেনিং দেওয়া, উলফাদের যে নেতা পরেশ বড়ুয়ার সাথে প্রথম আলো ডেইলি স্টারের সম্পর্ক, লতিফুর রহমানের সম্পর্ক, তারপর চীনের সাথে তাদের সম্পর্ক, এই সব মিলিয়ে একটা জটিল অবস্থা ছিল 2001 থেকে 6। ফলে যে 1-11 হলো, বিএনপি যে ক্ষমতাচ্যুত হলো, তারেক রহমান সাহেবের উপর যত জুলুম, অত্যাচার, নির্যাতন, বেগম জিয়ার উপর যা কিছু, আপনার কাছে কি মনে হয় সব কিছুর জন্য কি আওয়ামী লীগ দায়ী, শেখ হাসিনা দায়ী, অন্য কেউ দায়ী নয়? আবার এখন এই যে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, তার কি হাত পা বাঁধা? তিনি কি দিল্লির বন্ধনে আবদ্ধ? তিনি কি যাকে বলা হয় আমেরিকার সঙ্গে কমিটেড, চীনের কাছে পাবন্দ? এই জিনিসগুলো যদি নিষ্পত্তি না হয়, আমরা এখন যত আনাকুম জানাকুম বলছি, যত আহা হা বলছি, যত সুবহানাল্লাহ বলছি, যত প্রশংসা করছি, যত সমালোচনা করছি, একটাও ধূপে টিকবে না। আমাদের যে অর্থনীতি, আমাদের যে বাজার ব্যবস্থা, এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হলো কেন? কর্মসংস্থান করতে পারেননি, মুদ্রার যে স্ফীতি সেটি কমাতে পারেননি, আইন শৃঙ্খলা রাখতে পারেননি, দুর্নীতি বন্ধ করতে পারেননি। ঠিক সেম কাজটি তারেক রহমান সাহেবের জমানাতে আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কয়জন লোক জড়িত ছিলেন? খুব অল্প, বড়জোর 1000-5 মানে এনসিপি, জামাত এবং যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মীয় স্বজন মিলে সারা বাংলাদেশে 1000-5 লোক হয়তো সরকারের কর্মের উপর প্রভাব বিস্তার করেছিল। এখন বিএনপির যে লোকজন আছে, কম করে হলো 50 লাখ লোক ক্ষমতাধর। কেউ ময়লার বাক্সের ক্ষমতাধর, কেউ দান বাক্সের ক্ষমতাধর, কেউ ছিনতাই মার্কেটের ক্ষমতাধর, কেউ ক্লাব পাড়ার ক্ষমতাধর, কেউ ফুটবল টিমের ক্ষমতাধর, সব মিলিয়ে 50 লাখ লোক। এবং তারা যদি মানে পার পিস 10 টাকা করে চাঁদাবাজি করে, কত টাকা চাঁদা হয়? এটা নিয়ন্ত্রণ করার জন্য, দমন করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, যে কূটনৈতিক স্থিতিশীলতা দরকার, যে সাপ্লাই এবং ম্যানেজমেন্ট দরকার, সেটা যদি তারেক রহমান সাহেব না পারেন, তার জন্য ক্ষমতায় 1 বছর টিকে থাকা খুব কঠিন একটা বিষয় হয়ে পড়বে। শেখ হাসিনা এটা পেরেছিলেন। ফলে কি হলো, তার লোকজন দুহাতে চুরি করেছে, টাকা পাচার করেছে, কিন্তু তার অর্থনীতিতে গতি ছিল, ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে। তারপরেও মানুষজনের অভাব ছিল না, বাজারে পণ্যের কোনো ঘাটতি ছিল না,
মানুষের পকেটে টাকার কোনো অভাব ছিল না। একদিকে চুরি হচ্ছে আর একদিকে পূর্ণ হয়ে যাচ্ছে। সে বিশাল একটা এলাহি কাণ্ড কারবার। তো এটা এই তারেক রহমান সাহেবকে যদি চালু রাখতে হয়, তাকেও কর্মসংস্থান, তাকেও বিনিয়োগ, আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স থেকে শুরু করে মানে জনগণের যে অবাধ, মানে শেখ হাসিনা কি করতেন? শেখ হাসিনা কিছু লোককে ভাড়া করতেন ডিজিএফআই দিয়ে, যাদের কাজই ছিল প্রেস ক্লাবের সামনে অকথ্য ভাষায় শেখ হাসিনাকে গালাগাল করা। এখন এই লোকগুলো ডিজিএফআইয়ের পয়সা খেয়ে তারা গালাগালি করতো, তাদের সংসার চলতো এবং ডিজিএফআই দ্বারা তারা নেতা নির্বাচিত হয়েছে। আবার সেই শেখ হাসিনার সেই যে আমলে শেখ হাসিনার ভাড়া করার লোকজন এখন কে কোথায় কোন পর্যায়ে আছেন আপনারা মোরল্লে যারা সচেতন গুনে গুনে বলে দিতে পারবেন, কিচ্ছু বলার দরকার নাই। তো কাজেই তারেক রহমান সাহেব কতটা বিপদে আছেন, কতটা বিপত্তি আছেন। আমি তো যেদিকে তাকাই খালি শেখ হাসিনাকে দেখি, তার আশেপাশে যেদিকে তাকাই খালি জামাতকে দেখি, দিকে তাকাই শুধু ৭১কে দেখি। কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা, কোনো অবস্থাতেই শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আদর্শ, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না বর্তমান সরকারের চারিদিকে। চারিদিকে শুধু বোকাদের রাজত্ব, লোভীদের উল্লম্ফন, চরিত্রহীনদের যাকে বলা হয় আনাগোনা। সব কিছু মিলিয়ে কেমন যাবে তারেক রহমান সাহেবের রাজত্বকাল? হয়তো আর মাস ২ অপেক্ষা করতে হবে। তার মধ্যেই তিনিও বুঝে যাবেন, আমরাও বুঝে যাব যে কোথাকার জল কোন দিকে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আলোচিত বিপ্লবী ওসমান হাদি মির্জা আব্বাসের বিপরীতে তিনি এই বিগত নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। নানা কারণে তিনি আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন এবং তার মৃত্যুর আগে তার সম্পর্কে আসলে মানুষের ধারণা, বেশিরভাগ মানুষের ধারণা নেতিবাচক ছিল। এই কারণ হলো তার যে চেহারা, সুরত, অঙ্গভঙ্গি, কথাবার্তা আমাদের অ্যাভারেজ বাঙালির মতো নয়। তিনি যে শব্দমালা উচ্চারণ করতেন, যে অশ্লীলতা তার ছিল। আমাদের আবহমান বাংলায় অনেকগুলো গালাগালি হয়, খুব বাজে বাজে আমাদের ভাষায় আমাদের সে গালাগালি হয়, কিন্তু পাবলিকলি এ ধরনের গালাগালি সাধারণত যারা মঞ্চে দাঁড়িয়ে মাইকে করেন এরকম কোনো রাজনৈতিক নেতাদেরকে আমরা জানি না। কিন্তু হাদি এই তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে গালাগালিটিকে রীতিমতো একটা স্টাইল হিসেবে নিয়েছিলেন। তিনি নারীর লজ্জাস্থানকে নিয়ে, লজ্জাস্থান, আমাদের দেশে নারীর লজ্জাস্থানের অনেকগুলো আঞ্চলিক নাম আছে। ফরিদপুরে এক ধরনের নাম, ফরিদপুরে নারীর যে গোপনাঙ্গ এটিকে একটি কথা বলা হয়, একটি শব্দ দ্বারা প্রকাশ করা হয়। আবার বরিশাল অঞ্চলে এটিকে আরেকটি শব্দ ব্যবহার করা হয়। আবার দেখা গেল সিলেট অঞ্চলে আরেকটি, কিছু কিছু ঢাকার কাছাকাছি এলাকাতে আরও একটি শব্দ, সেরকম বিশেষ করে নারীর যে গোপনাঙ্গ। তো সেই গোপনাঙ্গ নিয়ে তিনি যে একটি কথা বলতেন, সেই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল এবং এরপর থেকে তার নামের সঙ্গে ওই গালিটি যুক্ত হয়েছিল। যেমন কাউকে বলা হতো বাস্টার্ড সেলিম, কাউকে বলা হতো মুরগি মিলন। তো এরকম, তো ওরকম হাদির নামের সঙ্গে ওই তার আগে ওই সে যে গালিটা দিত, অমুক ঢাউয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে, তো ওই এরকম ঢাউয়া বা ওই গালিটা আর কি, সেই গালিটা অমুক হাদি। তো এরকম যখন একটা নেতিবাচক তার অবস্থা ছিল, ঠিক সেই সময়টাতে তার হত্যাকাণ্ডটি ঘটে এবং এই হত্যাকাণ্ডটি যেভাবে ঘটে, যারা ঘটিয়েছে, তারপরে যে সময়, সব মিলিয়ে মানুষকে সন্ত্রস্ত করে তুলেছিল। নির্বাচন খুব সংকটে ছিল, নির্বাচন খুব সন্নিকটে ছিল। সংকটে বললাম এই কারণে যে নির্বাচন আদৌ হবে কি হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কি দেবে না, এগুলো নিয়ে মানুষের সন্দেহ তখন তুঙ্গে। আবার ওদিকে যে সময় হাদির হত্যাকাণ্ডটা ঘটলো, তখন আসলে সরকারের নির্বাচন দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না।
বিএনপি সরকারের সঙ্গে নেগোসিয়েশন করতে করতে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে সরকারের দয়ার উপর নির্ভর করা ছাড়া বিএনপির আসলে ওই মুহূর্তে লড়াই করে সংগ্রাম করে তাদের নির্বাচন আদায় করা সম্ভব ছিল না। আমাদের দেশ এমনি সাধারণত শক্তের ভক্ত নরমের জন্য। বিএনপি প্রথম দিকে মনে করেছিল যে হম্বিতম্বি করে ভয় ভীতি দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করা সম্ভব হবে। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়র পদে প্রশাসক রূপে বা মেয়র রূপে ইশরাকের মনোনয়ন বা ইশরাকের নিয়োগ নিয়ে বিএনপি সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু সেই সর্বশক্তি নিয়োগ করার পর তারা ফেল করেছে। ফেল করে তারা বুঝলো যে না, এটা হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা নেগোসিয়েশন করতেই হবে। এবং এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আলী রিয়াজ থেকে শুরু করে আসিফ নজরুল, অন্যান্য যারা আছে, রেজওয়ানা, বদিউল আলম মজুমদার, মনির হায়দার, যা বলেছে সব মানে বিএনপি স্বীকার করে নিয়েছে। তো এরকম যখন একটা নেগোসিয়েশনের অবস্থা চলছিল, ঠিক সেই সময় সরকারের জন্য একটা বিপত্তি দেখা দিল যে বিএনপিকে তো ঠেকানো যাচ্ছে না, যা বলছে সবই বিএনপি ইয়েস করে দিচ্ছে। আপার হাউস ইয়েস, প্রধানমন্ত্রী 2 বারের বেশি নির্বাচন করতে পারবে না, ইয়েস, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাবে, ইয়েস, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবে, ইয়েস, একই ব্যক্তি দলের সভাপতি প্রধানমন্ত্রী হতে পারবে না, সব ইয়েস। এবং এই কাজগুলো যখন হচ্ছিল ঠিক সেই সময়টিতে ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটে। এবং যখন হত্যাকাণ্ড ঘটে প্রথম 24 ঘন্টায় মানুষ ঠিক বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তাকে সুপারম্যান বানানো হয়। মিডিয়ার মাধ্যমে তার বিভিন্ন কোরিওগ্রাফি তুলে ধরা হয়। তারপর তাকে অতিমানব বানানো হয়। তার হত্যাকাণ্ডের পিছনে দেশি বিদেশি বিভিন্ন চক্রের হাত আছে, দিল্লির হাত আছে, আওয়ামী লীগের হাত আছে, এই কথা বলে মানুষকে উত্তেজিত করা হয়। ফলে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে। এবং সেই আবেগপ্রবণ অবস্থায় মানুষের আবেগকে ধরে রাখার জন্য যে কাজটি সরকারের কর্তা ব্যক্তিরা খুব সুকৌশলে করেছে। প্রথমত যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তখনই যিনি নিউরো সার্জন ছিলেন তিনি স্পষ্ট বলে দিলেন যে হাদি বাঁচবে না। মানে এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে মরে যাবে, এখানে অপারেশন কিচ্ছু করে সম্ভব হবে না। কিন্তু সরকার যেহেতু এটা নিয়ে নাটক করতে চেয়েছিল, এই জন্য কী করা হলো, তাকে ওখান থেকে নিয়ে আনা হলো এভার কেয়ারে। যখন এভার কেয়ার আনা হলো, সেই ঢাকা মেডিকেল কলেজের যারা ডাক্তার তারা তাদের কথায় দৃঢ়তা দেখালেন যে না, হি ইজ নো মোর, তার পক্ষে ফিরে আসা সম্ভব নয়, কিউর করা সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। তখন যদি মানে হাদি যেদিন মারা গেছেন ওই দিনই যদি স্বীকার করে নেওয়া হতো, বলা হতো, তাহলে এই আবেগটা তৈরি হতো না। এরপরে তাকে আবেগ সৃষ্টি করার জন্য আবার এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে পাঠানো হলো। এরপরে সিঙ্গাপুরে গিয়ে খবর দেওয়া হলো যে সে কথা বলার চেষ্টা করছে, গেইন করছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ আবার আবেগপ্রবণ হয়ে গেল। এরপর কদিন পরে বলা হলো সে মারা গেছে, তার লাশ আনা হবে এবং সেই লাশ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে জানাজা হবে, বা সংসদ ভবনের সামনে মানিকপুর এভিনিউতে জানাজা হবে। সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়লে এর মধ্যে কে বা কারা দাবি তুলল যে যেহেতু ওসমান হাদি বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছিল, কাজেই তাকে বিদ্রোহী কবির পাশে দাফন করতে হবে। আবেগ এমন একটা পর্যায়ে, মব এমন একটা পর্যায়ে যে এর বিরুদ্ধে তখন সিন্ডিকেট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা হর্তাকর্তা একটা টু শব্দ করবেন, এর শক্তি সামর্থ্য কারো ছিল না। ফলে কী হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই চত্বরে, যেখানে মূলত অন্য কাউকে দাফন কাফন করার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে আর কাউকে দাফন কাফন করা হবে না, সেখানে হাদির সমাধি রচিত হলো। এরপর হাদির এই মৃত্যুর বিচার চাই, আগে বিচার তারপর ইলেকশন, আগে বিচার তারপর ইলেকশন, এটা নিয়ে মাঠ গরম করার চেষ্টা করা হলো। এবং শেষ পর্যন্ত আসলে এই নাটকগুলো হলো না, চললো না। তারপরে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন বাহিনী জড়িত, তারপরে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, নানা রকম ন্যারেটিভ তৈরি করা হলো, তাও চললো না। এবং ধীরে ধীরে বিষয়টা স্তমিত হতে থাকলো। এরপরে পাতার আড়ালে আবডালে, গাছের আড়ালে আবডালে, পর্দার আড়ালে আবডালে হাদির হত্যাকাণ্ড নিয়ে নানা রকম কুৎসা, নানা রকম কথা, নানা রকম সন্দেহ, অবিশ্বাস দানা বাঁধল। বিশেষ করে সরকার যখন
হাদির পরিবারকে পুনর্বাসনের নামে অতিরিক্ত আন্তরিকতা দেখানো শুরু করলো। যখন একটার পর একটা সুযোগ সুবিধা দেওয়া শুরু করলো, হাদির ভাইকে লন্ডনে চাকরি দিতে হবে, তার পরিবারকে 1 কোটি টাকা দিতে হবে বা কয়েক কোটি টাকা দিতে হবে, তারপর তাদেরকে আবার ঢাকাতে ফ্ল্যাট দিতে হবে, এই জিনিসগুলো যখন অতিরিক্ত হচ্ছিল তখনই সবাই ধারণা করছিল ডাল মেকুস কালা হায়। এনিওয়ে, হাদির যে হত্যাকারী, সে হত্যাকারীর ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তার যে অপকর্মের যে দৃশ্য, সেই দৃশ্য পাওয়া গেছে, তার পালিয়ে যাওয়ার গতিপথ সঙ্গে সঙ্গে জানা গেছে, এবং সর্বশেষ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই হত্যাকারী সেখানে ধরা পড়েছে। সে এখন রিমান্ডে আছে, ভারত সরকারের কাছে জবানবন্দি দিচ্ছে। আর তার সঙ্গে দেখা করার জন্য, তার জবানবন্দি গ্রহণ করার জন্য ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস বাংলাদেশ সরকার ভারতের কাছে চাচ্ছে, এখন পর্যন্ত সেটা মেলেনি। এখন প্রশ্ন হলো যে এই যে ভারতের কাছে যে ধরা পড়লো হত্যাকারী, সেখানে সে যে জবানবন্দি, সেটা কি ভারতের ইচ্ছায় দেবে না নিজের ইচ্ছায় দেবে? সে সত্য দেবে না অভিনয় করবে? আবার তাকে কি বাংলাদেশের বন্দি বিনিময় যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? বাংলাদেশে ফেরত আনার পরে বর্তমান সরকার কি ন্যায়পরায়ণতার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করবে, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে, নাকি জজ মিয়া নাটক করবে, নাকি এখানে অনেককে ফাঁসানোর চেষ্টা করবে? এগুলো নিয়ে অনেকে সমালোচনা করছে, আলোচনা করছে, নানা রকম বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এই হত্যাকাণ্ড তো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেক বড় বড় দেশি বিদেশি খেলোয়াড় জড়িত, বিশ্ব খেলোয়াড় জড়িত, এর সঙ্গে অনেক মহাজ্ঞানী মহাজন জড়িত, এবং যারা জড়িত আপনি দেখবেন যে তাদের মুখের হাসি বন্ধ হয়ে গেছে, অনেকের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে, অনেকের ডায়রিয়া শুরু হয়েছে, অনেকের মাথার চুল পড়ে গেছে, অনেকে হাসতে গিয়ে কেঁদে ফেলছে, অনেকে ভাত খেতে গিয়ে তারা মাছের কাঁটা খেয়ে ফেলছে, অনেকে রোজার মাসে রোজা রাখতে গিয়ে ঢোক চিপতে গিয়ে ভুল করে ফেলছে। এরকম দৃশ্য হচ্ছে। এরকম মহাজ্ঞানী মহাজন, তারপরে দেশি খেলোয়াড়, বিশ্ব খেলোয়াড় ছাড়াও অনেক 17 মাসে আমরা ভণ্ডদেরকে দেখেছি। অনেক তথাকথিত ভণ্ডপীর, তথাকথিত ভণ্ড দরবেশ, নতুন দরবেশ, পুরনো দরবেশ, মানে বিভিন্ন সুরতে বিভিন্ন মানুষজনকে দেখেছি জাতির ত্রাণকর্তা রূপে, সফেদ দাড়ি, দেখে শুনে মনে হয় যেন বিরাট অলি আল্লাহ, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে, পরতে পরতে ইবলিসের মানে প্রবেশদ্বার খুলে রেখেছে। দেহের প্রত্যেকটা লোমকূপ দিয়ে নাকি শয়তান ঢুকতে পারে। এখন সেই লোমকূপ, সেই সমস্ত লোকজন, অনেক লোকজন বাংলাদেশে আছে যারা এই লোমকূপগুলো নিজেরাই খুলে রেখেছে যেন শয়তান ঢুকুক। শয়তান ঢুকলে তাদের ভালো লাগে, তাদের শরীরের মধ্যে সুরসুরি তৈরি হয়, একটা উদ্দীপনা তৈরি হয়। এই যেমন গাঁজা বিরুদ্ধে অভিযান চলছে, তো এক গাঁজা রোগে ধরা হয়েছে, জিজ্ঞাসা করছে তুমি গাঁজা খাও কেন? বলে গাঁজা খেলে আমার ঘুম আসে, আমার ভালো লাগে, তাই আমি গাঁজা খাই। তদ্রুপ বাংলাদেশে এরকম অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যারা মনে করে যে শয়তান যদি তাদের কাছে না আসে তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়। শয়তানের সাথে তাদের এমন দোস্তি, তাদের পরতে পরতে শরীরের পশমের গোড়া দিয়ে যত বেশি শয়তান ঢুকবে তত বেশি তাদের আনন্দ হবে। এবং গত 17 মাসে এরকম মানুষরূপী শয়তানদের আনন্দ উল্লাস আপনারা অনেক দেখেছেন। হাদি হত্যাকারী ধরা পড়েছে, এই সংবাদের পরে এরকম অনেক মানুষরূপী ইবলিসের চেহারা দেখবেন যে নষ্ট হয়ে গেছে, জৌলুস বন্ধ হয়ে গেছে, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, অনেকের মুখোশ উন্মোচন হয়ে যাবে এই ভয় তাদেরকে পেয়ে বসেছে। মহান